সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। 17 বছরে ভোটার করার চিন্তায় নির্বাচন বিলম্বের শঙ্কা। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। ধারণা হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকার আহ্বান জামায়াত আমিরের। ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাবদিহি করতে হবে, খেলাফতের হুঁশিয়ারি। পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য। বিএনপি এবং জামায়াতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টপ কমান্ডারদের বিচারে অগ্রাধিকার প্রসিকিউশনের। আগামী বিজয় দিবসের আগেই বিচার শেষ করার আশা আইন উপদেষ্টার। দাবি ডিএমপি কমিশনারের। গণহত্যায় পুনরাবৃত্তি ঠেকাতে বাহিনীর পুনর্গঠনে কাজ চলছে, বললেন আইজিপি। আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। এবং অসহ্য যানজটে দুর্ভোগের নগরী ঢাকা। রাজনৈতিক কারণে 4 বছরেও আলোর মুখ দেখেনি বাস রুট পুনর্বিন্যাস। পট পরিবর্তনের পর আশায় মুখিয়ে উদ্যোক্তারা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এর জন্য নির্বাচন থেমে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের দোহাই দিয়ে অনির্বাচিত সরকারের হাতে বেশি দিন ক্ষমতা থাকা উচিত নয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই নানা সমস্যায় পড়তে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র মেরামতের সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। আলোচনা করে রাজনৈতিক দল, সুশীল সমাজ সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে। 6টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর ইউনূসের সরকার। সংস্কার প্রক্রিয়াকে স্বাগত জানালেও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। শনিবার এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। তিনি দাবি করেন, দেশের মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন দিতে দেরি করছে কিনা। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে। সেই সংস্কারের ধারা চলতে থাকবে। সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। গত 5 মাসে দেশে কোনো স্বস্তি ফেরেনি দাবি করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সঙ্গে জড়িতরা জনগণের সমস্যা না দেখে রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বের করছে। 17 বছর হলেই ভোটার হতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন প্রস্তাবনা মূলত নির্বাচন কমিশনকে চাপে ফেলবে এবং নির্বাচনকে আরো দূরে ঠেলে দেবে বলেও দাবি তার। নতুন একটি প্রস্তাব নিয়েছেন, চিফ এক্সিকিউটিভ। আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন, then it becomes a binding on the election commission, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, এটা ইলেকশন কমিশনকে ছেড়ে দিন। লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। উনি যখন প্রথমেই বলে দেন, দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই অন্তর্বর্তীকালীন সরকারকে নানা সমস্যায় পড়তে হচ্ছে। রিফর্ম কি হবে? জনগণের ম্যান্ডেট দিয়ে করবে। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ
আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সচিবালয়ে আগুনের ঘটনায় কোনো কুলকিনারা না হওয়ায় সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিবাদ বিরোধী সব দল, পাশাপাশি ভারতীয় আধিপত্য রুখতে সজাগ থাকতে হবে সবাইকে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন জামায়াতের আমির সহ ইসলামী দলগুলোর নেতারা। বিএনপি সহ অন্যান্য দলের নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল। সকাল 9:30টায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সূচনা হয় খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন। একই মঞ্চে দেখা যায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও। অতীতের দুঃসহ স্মৃতি তুলে ধরে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের ডাক দেন ইসলামী দলগুলোর নেতারা। ঘুষ দুর্নীতির অবসান ঘটিয়ে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হবে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। জাতির চাহিদাকে সামনে রেখে আমরা ঐক্যের ভিত তৈরি করেছি। যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল, ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন বিভিন্ন দলের নেতারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলন যখন বন্ধ হয়ে যায়, তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আন্দোলন করে তুলেছিল। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে নিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দীর্ঘ 1.5 দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মতো এমন উন্মুক্ত জায়গায় অধিবেশন করার সুযোগ পেল খেলাফতে মজলিস। সামনের বাংলাদেশে দেশের সকল ইসলামিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সে ব্যাপারেই প্রত্যাশা ব্যক্ত হলো আগত অতিথিদের কণ্ঠে। শফিক মুন্সি, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অবসান জরুরি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দলগুলো ব্যবস্থা নিলেও তা অপর্যাপ্ত। সেমিনারে কথা হয় সংস্কারের দায় ও নির্বাচনের রূপরেখা শিরোনামে। সেখানে অংশ নেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও বিশ্লেষকরা। সেখানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ গঠনের জন্য বারবার সুযোগ এসেছে, এবার যেন হাতছাড়া না হয়। রাস্তায় বলা হচ্ছে আমরা 15 বছর 17 বছর আমরা পাওয়ারে ছিলাম না, এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে, এখন আমাদের পয়সা দরকার। চাঁদাবাজি হচ্ছে, দের ইজ নো ডিনায়াল অফ ইট। তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে, অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে। আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে বহিষ্কার করছেন, কিন্তু দ্যাট ইজ নট এনাফ, দ্যাটস নট এনাফ। সবার ত্যাগের বিনিময়ে যে আমরা অর্জন করেছি, এটা ধরে রাখতে পারবো তো, নাকি আরও চাই, আরও চাই, আরও ভালো চাই, এই নিয়ে দ্বন্দ্ব করে আমরা এই সুযোগও হারাব। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের 3য় অধিবেশনে চিফ প্রসিকিউটর জানান, 1 বছরের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের সব বিচার শেষ করা হবে। আর অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার সম্পন্ন করা হবে। জুলাই আগস্টের গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচার কবে শেষ হবে, বিচারের চ্যালেঞ্জই বা কি, এ নিয়ে শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বসে জাতীয় সংলাপের 3য় অধিবেশন। সংলাপে নানা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিচার সংশ্লিষ্টরা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার শেষ করা হবে। বিচার হবে আন্তর্জাতিক মানের। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে
নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। সংলাপে আইন উপদেষ্টা বলেন, আগামী বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে জুলাই আগস্টের গণহত্যার বিচার। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানানো হয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য দুবাই কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার চেয়ে বিক্ষোভ করেছেন আরব আমিরাত ফেরত প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ভবনে অনুদান প্রদান অনুষ্ঠানে উপদেষ্টার সামনে বিক্ষোভ করেন তারা। পরে আসিফ নজরুল বলেন, জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে। প্রবাসী কল্যাণ ভবনে এই হট্টগোল সম্প্রতি বিদেশ থেকে জেল খেটে আসা প্রবাসীদের। ঘটনার সময় সামনেই ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার প্রবাসী কল্যাণ ভবনে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত আসা 186 জনকে 50,000 টাকা অনুদানের আয়োজন করে সরকার। এই আয়োজনে অংশ নিয়ে শুরুতেই ছাত্র আন্দোলনের সময় দুবাই কনসুলেটর কনসাল জেনারেল জামাল হোসেনের বিচার দাবি করেন প্রবাসীরা। বলেন, তাদের বিরুদ্ধে আমিরাত সরকারের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। অ্যাম্বাসেডর এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিস্ট দিয়ে গ্রেফতার করা হয়েছে। আমাদেরকে জেলে দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো। সেই বিএম জামাল এখন কি করে চাকরি করে আফ্রিকাতে, সে আমাদের প্রশ্নে বিএম জামালের আমরা ফাঁসি চাই। প্রবাসীদের নিয়ে যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উঠিয়ে দিন। উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হইহুল্লো হট্টগোল শুরু হয়েছে। বিক্ষুব্ধদের বারবার শান্ত করার চেষ্টা করেন ডক্টর আসিফ নজরুল। এক পর্যায়ে বলেন, যে সকল কূটনীতিকরা জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। একই দিন আইন মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায়ও অংশ নেন আইন উপদেষ্টা। বলেন, বিগত 15 বছরে উচ্চ আদালতে বিচারের নামে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে শিগগিরই অধ্যাদেশ তৈরি হচ্ছে বলেও জানান উপদেষ্টা। উচ্চ আদালতে জাজ হবে, এটা যেমন। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল, সেগুলো নষ্ট করতেই স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠা পুকুরে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি। নয়নের পরিবারের হাতে 2 লাখ টাকা সহায়তাও তুলে দেন রিজভী। আমার ছেলে যে মৃত্যুবরণ করলো তার আমি এক নম্বরে বিচার চাই, আর আমার পরিবার কিভাবে চলবে আমাদের দিকে একটু হলেও দেখবেন। রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সচিবালয়ে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইল ছিল, সেগুলো নষ্ট করতেই স্বৈরাচারের প্রেতাত্মারা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। দেশে পরাজিত স্বৈরাচারের দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছেন, সরকারের বিভিন্ন জায়গায় আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি বেড়ে আছেন, এটা বলা যেতে পারে। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। পরাজিত শক্তি এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্রের পায়তারা করছে। তাদের রুখে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে পারলে দেশে শান্তি ফিরবে বলেও মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি,
তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। জুলাই গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশকে পুনর্গঠন করতে কাজ চলছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। আর ডিএমপি কমিশনার জানান 5 আগস্টের 72 ঘন্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণহানি ঠেকানো যেত। সকালে রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে সব কথা বলেন নেতারা। এ সময় এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, চুরি, ছিনতাই, খুনের মতো অপরাধ ঠেকাতে তৎপর রয়েছে বাহিনী। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরে পুলিশের বিতর্কিত ভূমিকার সমালোচনা করেন ডিএমপি কমিশনার। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত, কিন্তু সেইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইজিপি জানান, বাহিনীর পুনর্গঠন করাই তার প্রথম কাজ, যাতে আর কখনোই জুলাই আগস্টের মতো ভূমিকা পালন না করতে পারে পুলিশ। এই পুলিশকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার দায়িত্ব আপনারা দিয়েছেন এবং যেই দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ প্রধান জানান, সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই, তবে নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। আমি মনে করি যে এইটা ছাড়া আমাদের ওইভাবে ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট। তদন্ত শেষে সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান আইজিপি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রফতানির স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজার হাজার কর্মী। এজন্য দেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ার কথা বলছে বাইরা। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের 31 মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে 79,000 টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি 15 থেকে 18,000 কর্মী। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটাই চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 20 বছরের উদ্যোগ আর 4 বছরের পরিকল্পনায় শুরু হওয়া বাস রুট রেশনালাইজেশন প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। উদ্যোক্তারা জানান, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাবই প্রকল্প বাস্তবায়নে মূল বাধা ছিল। পট পরিবর্তনের পর সেই বাধা নেই বলে আশার আলো দেখছেন তারা। আশরাফুল ইসলামের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট।
নানা কাঠঘর পুড়িয়ে ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিত করতে রাজধানীতে 2021 সালে যাত্রা শুরু করা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প সফলতার মুখ দেখেনি, বরং দিন গড়ানোর সাথে সাথে যানজটের তীব্রতা বেড়ে ঢাকা হয়ে উঠেছে অসহ্য দুর্ভোগের নগরীতে। অথচ যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাস চালকরাও আসতে চান এক ছাতার নিচে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের প্রত্যাশা সড়ক হয়ে উঠুক শৃঙ্খলাপূর্ণ। বাসে সিট খালি আছে, আপনি আসেন, উঠার পরে দেখি যে সিট ফাঁকা নাই। যত থামবে না, যত থামলে যানজট কমবে না। বোকা দেখে কন্ডাক্টর আমাকে বেতনই ভালো। রাজধানীর এই যানজট থেকে রেহাই পেতে বাস চালক ও যাত্রীরা উভয়ই চান বাস রুট রেশনালাইজেশনের আওতাযুক্ত হতে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কেনই বা এত বছর প্রচেষ্টা করেও এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি? প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কাছেই সেই জিজ্ঞাসা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায়, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, অবৈধ বাসে দৌরাত্ম্য, মালিকানা হারানোর ভয়ে বাস কোম্পানির অনীহা ও লেনদেনের স্বচ্ছতার অভাব ছিল প্রধান অন্তরায়। নতুন করে দায়িত্ব পাওয়া পরিবহন নেতারাও সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তৎকালীন যে বাস মালিক সমিতি ছিলেন, শ্রমিক যে সংগঠন ছিলেন, তাদের থেকে আমরা সহযোগিতা পেলাম না। এমনকি এখানে যারা আবেদন করেছেন তাদেরকে অনেক ধরনের হয়রানি হেনস্থার শিকার হতে হয়েছে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি মালিককেই ডেকে কথা বলে এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার ছাড় দিতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান, আর নয় নৈরাজ্য, ফিটনেস না থাকলে মিলবে না লাইসেন্স। তোমরা যাকে ফিট মনে করবে তাকে সেই শুধু লাইসেন্স পাবে, যাকে ফিট মনে করবে না সে লাইসেন্স পাবে না। মে মাসের পরে আর পুরনো গাড়ি রাখবো না, আমরা রাখবো না। তবে এই বিশেষজ্ঞর মতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হলে মেট্রো কিংবা বিআরটির মতো একটা রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে হবে, যারা প্রতিনিয়ত সেবার মানদণ্ড পর্যবেক্ষণ করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এইটাও ফেল করবে, কারণ পদ্ধতিগতভাবে কোনো রেগুলেটরি অথরিটি নাই। এরকম একটা প্রতিষ্ঠান করে দায়বদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এখনই মোক্ষম সময় উদ্যোগ নেয়ার। এই সরকার ব্যর্থ হলে এ স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক শামসুল হক। এই সরকারের সময় সাকসেসফুল না হওয়া তার মানে অত্যন্ত বেদনাদায়ক হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।